সো আমরা এখন যে বিষয়টা শুরু করব সেই বিষয়টার নাম হচ্ছে অভিধান। এই টপিকটা যতটা গুরুত্ব বহন করে, আমরা কিন্তু এই টপিকটার তেমন একটা বিস্তারিত ক্লাস কখনো করি না। আমরা মনে করি এটা একদম শেষের দিকের চ্যাপ্টার, যার কারণে এই চ্যাপ্টারটায় অত গুরুত্ব দেওয়ার দরকার নাই, কিন্তু এটা গুরুত্বপূর্ণ এবং যার কারণে তোমাদের কাছে এই টপিকটা কিন্তু কি থেকে যায়, অস্পষ্টই থেকে যায়। এবং আমাদের আজকের এই ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে এই অভিধান সম্পর্কে বিস্তারিত একদম ক্লিয়ার করে দেওয়া। অভিধান শব্দটা কি আমরা একটু দেখি, দুইটা ছবি দেখে নেই। এইটাই হচ্ছে আমাদের অভিধান, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা বই, একটা বই হচ্ছে অভিধান। আচ্ছা, অভিধান হচ্ছে একটা বই, কিন্তু কেমন বই, সেই বইয়ের বিষয় কি থাকে, সেই বইয়ের ভেতরে কি থাকে, কেন এই বইটা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি তোমাদেরকে বলছি। আচ্ছা, সবার শুরুতে আমি বলে নেই যে অভিধান শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, দুইটা জিনিস খেয়াল করো। একটা হচ্ছে একটা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, আরেকটা হচ্ছে ব্যবহারিক অর্থ। আরেকটা কি? ব্যবহারিক অর্থ। ওকে, সো আমরা এখানে দেখছি অভিধান শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে শব্দার্থ। তবে আমরা ব্যবহারিকভাবে অভিধান শব্দটা যেভাবে ব্যবহার করে থাকি তার মানে হচ্ছে অভিধান কি? অভিধান হচ্ছে ইংরেজি ডিকশনারি, এই শব্দের একটা প্রতিশব্দ হিসেবে বাংলায় ব্যবহার করা হয়। এখন বলেন ভাই, ডিকশনারি মানে কি? ডিকশনারি মানে হচ্ছে আপনার একটা বই, যেই বইটাতে আপনার শব্দের বিস্তারিত জীবন বৃত্তান্ত সেখানে লেখা থাকে। বিস্তারিত জীবন বৃত্তান্ত কেন বলছি আসেন দেখে নেই। দেখেন, অভিধানে শব্দের বানান, শব্দের অর্থ, শব্দের উচ্চারণ, শব্দের প্রতিশব্দ, পরিভাষা, প্রতিবর্ণ এবং ব্যাকরণ বিষয়ক নির্দেশ থাকে। শব্দের বানান মানে আমরা জানি, বানান মানে কোন লেটারটার পরে কোন লেটার বসবে, অর্থাৎ কোন বর্ণের পরে কোন বর্ণ বসে সেই শব্দটাকে লেখা হবে। তারপরে অর্থ, অর্থ থাকে। তারপরে উচ্চারণ থাকে, শব্দটাকে আমরা যখন মুখে বলছি তখন ওকার উচ্চারণ হবে নাকি অ উচ্চারণ হবে, এরকম বেশ কিছু পার্থক্য দেখা যায়। সেই বিষয়গুলো উচ্চারণ হিসেবে অভিধানে খুব সুন্দরভাবে লেখা থাকে, স্পেশালি ইন্ডিকেট করে। প্রতিশব্দ থাকে মানে কি? সমার্থক শব্দ থাকে। পরিভাষা থাকে, প্রতিবর্ণ থাকে। অর্থাৎ প্রতিবর্ণ মানে কি? মনে করেন আপনি বাংলাদেশ, বাংলাদেশ শব্দটাকে আপনি বাংলা বর্ণে যখন লিখছেন তখন এইভাবে লিখছেন যে বাংলাদেশ, কিন্তু এটাকে যখন আপনি ইংরেজিতে লিখবেন তখন কিভাবে লিখবেন? এই যে বাংলাদেশ, বাংলাদেশ। এখন দেখেন, বাংলা বয়ের পরিবর্তে আপনি ইংরেজি বি ব্যবহার করলেন, বাংলা আকার, আকার মানে কি? আ বর্ণ বা আ ধ্বনি, আ বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার। তাহলে আয়ের পরিবর্তে আপনি আ ব্যবহার করলেন, রাইট? সো এই যে বাংলা একটা ভাষায় বয়ের পরিবর্তে অন্য ভাষায় যে বি ব্যবহার করলেন, এইটাই হচ্ছে প্রতিবর্ণ। এবং এই প্রতিবর্ণ ছাড়াও কি থাকে? ব্যাকরণ বিষয়ক নির্দেশ থাকে। ব্যাকরণ বিষয়ক নির্দেশ থাকে, কি কি থাকে সেটা আমরা চলেন আরেকটু ডিটেইলে জেনে নেই। এর মধ্যে আমি একটা বিষয় আপনাদেরকে নির্দেশ করতে চাই। দেখেন, এইটা হচ্ছে একটা অভিধানকে আপনি যখন খোলেন অভিধানের পাতাটা এরকম থাকে, বাট এইটা তো এখন ক্যামেরায় আপনারা দেখতে পারবেন না, সো সেইটাকে আমরা স্ক্রিনে নিয়ে এসেছি। এবার দেখেন, শব্দগুলো এইভাবে থাকে, আমরা আগের পাতায় যেরকম দেখেছি সেটাই এখানে লেখা রয়েছে। যেমন অচেতন শব্দটা রয়েছে, গরম শব্দটা রয়েছে, মেঘাবৃত শব্দটা রয়েছে, সাহেব শব্দটা রয়েছে। আপাতত আমরা এই 1, 2, 3 এবং 4 এই 4টা শব্দই নিলাম। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, 4টা শব্দ নেওয়ার পরে আমি একটু আগে আপনাকে ভাইয়া বলেছি যে বানান থাকে, কত রকম অর্থে প্রযুক্ত হতে পারে সেটা থাকে, তারপরে হচ্ছে ব্যাকরণ বিষয়ক কিছু নির্দেশ থাকে। তো সেইগুলো কি, সেইগুলো আমরা এখন দেখি। আসেন, প্রথমে অচেতন শব্দটা লেখা রয়েছে, মূল শব্দ লেখা রয়েছে, গরম শব্দটা লেখা রয়েছে, মেঘাবৃত শব্দটা লেখা রয়েছে, সাহেব শব্দটা লেখা রয়েছে। অচেতন, গরম, মেঘাবৃত, সাহেব, এই যে মূল শব্দটা লেখা রয়েছে এইটার নাম হচ্ছে আমাদের শীর্ষ শব্দ। শীর্ষ শব্দ। এরপরে এই যে অচেতন, 9-এর নিচে একটা হসন্ত আছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? একটা হসন্ত কখন ব্যবহার করা হয়? যখন উচ্চারণটাকে সঠিকভাবে লেখা হয়। যেমন দেখেন, অচেতন 9-এর শেষে একটা কি থাকে? অকার থাকে। আমরা জানি ব্যঞ্জন বর্ণের পরে একটা অকার থাকে, স্বরবর্ণের সাহায্যেই ব্যঞ্জন বর্ণটা উচ্চারিত হয়। কিন্তু এখানে অচেতন যখন বলছি, আমি কিন্তু বলছি না অচেতন, অর্থাৎ অচেতন এখানেই শেষ হয়ে যাচ্ছে, যার কারণে এখানে কি দেওয়া রয়েছে? হসন্ত দেওয়া রয়েছে। সো এইটা হচ্ছে উচ্চারণ। এরকম গরমের উচ্চারণ, তারপরে হচ্ছে মেঘাবৃতের উচ্চারণ, সাহেবের উচ্চারণ। বানান একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে উচ্চারণ। দুইটা জিনিসের মধ্যে আপনারা দেখবেন পার্থক্য। যেমন গরম, এইটাকে আমরা উচ্চারণ করছি রয়ের সাথে একটা ওকার উচ্চারণ করছে, কিন্তু বানান করার সময় কিন্তু ওকারটা আমরা
দিচ্ছি না। এরপরে উচ্চারণটা আমরা তাহলে দেখতে পেলাম, অভিধানে উচ্চারণটা আমরা দেখতে পেলাম। এরপরে দেখেন এইটার গঠনটা দেওয়া রয়েছে, যেমন অযুক্ত চেতন যুক্ত হয়ে কি হয়েছে, অচেতন। এইটা হচ্ছে শব্দের গঠন, তার মানে আমরা একটা অভিধানে পেয়ে থাকি। এরপরে আসেন এই যে 1 2 কিছু নাম্বার আমরা দেখতে পাচ্ছি। এই 1 2 দেওয়ার অর্থ হচ্ছে একটা শব্দ কতগুলো অর্থে ব্যবহার হতে পারে, একটু আগে যেটা বললাম কতগুলো অর্থে প্রযুক্ত হতে পারে সেটাকে নাম্বারিং করে দেওয়া থাকে। যেমন গরম, এটা বলতে তপ্তও বোঝানো হয়, আবার গ্রীষ্মকালও বোঝানো হয়। এখন আসেন ওই যে ব্যাকরণ বিষয়ক কিছু খুঁটিনাটি থাকে, অর্থাৎ এই যে তপ্ত যখন বলছি সেটা হচ্ছে একটা বিশেষণ। সো বিশেষণকে এই যে বিন দিয়ে লেখা হয়, কিন্তু আমি যখন গ্রীষ্মকাল বলছি, গ্রীষ্মকাল একটা ঋতুর নাম, নাম বোঝালে সেটা কি হয়, নাম বোঝালে সেটা হয় আমাদের বিশেষ্য। এই যে বিশেষ্যটাকে সুন্দর মতো নির্দেশ করা হয়েছে। সো মোটামুটি আমরা এই যে একটা অভিধানের মাধ্যমে আমাদের এই সব কিছুকে এই বইটার মধ্যে সুন্দরভাবে একটা শব্দের জীবন বৃত্তান্ত ইন ডিটেইল আমরা পাই অভিধানের মাধ্যমে। অভিধানের ব্যবহার জানা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি যত বেশি হবে, আমরা একটা ল্যাঙ্গুয়েজকে তত ইফেক্টিভলি এবং সহজভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে ব্যবহার করতে পারবো। সবার জন্য শুভকামনা।